হাই ফ্রেন্ডস, আই এম ঋষিতা আদক, ইয়োর মেন্টরস। তো এটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের আমার সেকেন্ড ক্লাস। আশা করি প্রথম ক্লাসটা তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে অবশ্যই ফার্স্ট ক্লাসটা, কারণ এটার সাথে এটা খুব লিঙ্কের আছে। ফার্স্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে রিয়েল নাম্বার বা কিভাবে নাম্বার সিস্টেম পরপর এসেছে। তো এটা আমার সেকেন্ড ক্লাসে আমি রেশনাল ইরেশনাল নিয়ে কিছু কথা বলবো, কিছু অঙ্ক করব। তো আগের দিনে যেটা বুঝিয়েছিলাম সেটা নিয়েই, সেটা দেখার পরেই তোমরা এই অ্যান্সারগুলো দিতে পারবে যে কখন কোন সংখ্যা রেশনাল, কোন সংখ্যা ইরেশনাল তোমরা বলতে পারবে। অর্থাৎ রেশনাল অর্থাৎ মূলদ সংখ্যা, আর ইরেশনাল অর্থাৎ অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো আগের ক্লাসে আমি বলে দিয়েছি। সেটা নিয়েই এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, তোমরা বলবে আমাকে যে এর দাগের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের এই ডিজিটটা যে আছে এটা কি মূলদ না অমূলদ, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই এটা মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার। কারণ আমি কি বলেছিলাম, মূলদ সংখ্যা তাকেই বলে যে সমস্ত সংখ্যাগুলো কি রিপিট করবে আর টার্মিনেট করবে, তাই তো? মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাগুলো রিপিটিং হবে, টার্মিনেট করে কোনো একটা এন্ডিং পয়েন্ট আছে, তাকে কি আমরা মূলদ সংখ্যা বলবো, তাই তো? আর অমূলদ সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যাগুলো নন রিপিটিং বা নন টার্মিনেটিং, দশমিকের পরে যে সমস্ত সংখ্যা নন রিপিটিং বা নন টার্মিনেটিং, কোনো রিপিটিং কখনো রিপিটিং মানে রিপিটিং হয়েই যাবে বা টার্মিনেট করবেই না কখনো, সেরকম সংখ্যাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। নন রিপিটিং নন টার্মিনেটিং সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। অতএব আমরা এই সংখ্যাটাকে কি বলবো? মূলদ সংখ্যা। বিয়ের দাগে যে কোয়েশ্চেনটা আছে, এই সংখ্যাটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো। এটা কি সংখ্যা? রেশনাল না ইরেশনাল? এটা অবশ্যই রেশনাল নাম্বার। কারণ কি, এটা কি রিপিট করে যাচ্ছে। আমরা কি বলেছিলাম, রিপিটিং সমস্ত সংখ্যাই কি মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? এটা রিপিট করছে মানে এটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা দেখো, এটাও কি রিপিট করে যাচ্ছে। 378 5.378 378 378 এরকম করে সংখ্যাটা কি চলতেই থাকছে। তো সংখ্যাটা কি হচ্ছে? রিপিট করছে। তাহলে কি হচ্ছে? এই সংখ্যাটা রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, 10.66666, এটাও কি রিপিট করছে, তাই তো? তাহলে এটা কি হবে? এটা মূলদ সংখ্যা, ওকে? অর্থাৎ রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করি। দেখো 0, আমাকে তোমরা অ্যান্সার দেবে ইনবক্সে যে 0 কি রেশনাল না ইরেশনাল। এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা আমাকে ইনবক্সে জানাবে যে এটা রেশনাল, 0 ইজ এ রেশনাল নাম্বার অর ইরেশনাল নাম্বার, ওকে? দেখো নাম্বার ডি এরটা ভালো করে দেখো, 8.27946 চলতেই থাকছে। এই সংখ্যাটা কি সংখ্যা? এই সংখ্যাটা কোনো এন্ডিং পয়েন্ট আছে? এই সংখ্যাটার কখনো রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছ? তার মানে এই সংখ্যাটা কখনো রিপিটও করছে না, আর কোনো এন্ডিং পয়েন্টও নেই, নন রিপিটিং নন টার্মিনেটিং। তাহলে এই সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা। বুঝেছো? আমি কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝিয়ে দিলাম কোনটা রেশনাল হবে কোনটা ইরেশনাল হবে। ভালো করে কনসেপ্টটা বোঝো, এরকম নয় যে কিছু ছেড়ে যাচ্ছ, ভালো করে বুঝবে তারপরে কি অঙ্কতে হাত দেবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো না? চলো পরেরটাতে যাই। দেখো, এরপর আমরা আসি ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে। দেখো, সমতুল্য মূলদ সংখ্যা আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন একই জিনিস। এই
ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দেখো, 4-এর 6, 6-এর 9, 8-এর 12। 4-এর 6কে আমরা যদি ভাঙি, 2 3-এ 6, 2 2-এ 4, 2-এর 3, তাই না? আবার 6-এর 9কে যদি আমরা ভাঙি, তাহলে 3 2-এ 6, 3 3-কে 9, এটাও 2-এর 3। আবার 8-এর 12কে যদি আমরা ভাঙি, তাহলে 2 4-এ 8, 2 6-এ 12, 2 2-এ 4, 2 3-এ 6, এটাও 2-এর 3। প্রতিটা ক্ষেত্রেই ভগ্নাংশ দেখো, এগুলোকে আমরা আগে ছোটবেলায় পড়েছি না, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, এগুলো সেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা 2-এর 3, 2-এর 3, 2-এর 3 সেম ভগ্নাংশ পাচ্ছি না? তো আমরা তখন জেনেছিলাম যে এগুলিকে বলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমরা এভাবে করতাম। আমরা রেশনাল নাম্বারের সংজ্ঞা কি পড়েছি? PQ এমন দুটো ইন্টিজার হবে যাদেরকে P/Q আকারে লিখতে পারবো, তাই তো? যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 হবে। তাই তো, PQ এমন দুটো ইন্টিজার যেখানে Q নট ইকুয়াল টু 0 আর PQ কোথায় বিলংস টু? PQ বিলংস টু কোথায়? Z ফর ইন্টিজার। PQ কোথায় বিলং করবে? ইন্টিজারের মধ্যে বিলং করবে। তাহলে আমরা রেশনাল নাম্বারের সংজ্ঞা এরকম ভাবেই পড়েছি, মূলদ সংখ্যার সংজ্ঞা। এবার দেখো, সমতুল্য মূলদ সংখ্যা তাদেরকেই বলে যাদেরকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি এরকম সেম ভগ্নাংশ পাবো। বোঝা গেছে? অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ সেম হবে। ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ একই কথা, মানে দুটোর সংখ্যা প্রায় ইকুয়ালি 2-এর 3, 3-এর 2-এর 3, 2-এর 3, 2-এর 3 এরকম করে প্রত্যেকটা ভগ্নাংশকে ভাঙলে আমরা এরকম পাবো। অর্থাৎ সিম্পলি ভাবো, অর্থাৎ PQ এর GCD কত হবে? 1। বুঝা গেছে? PQ এর GCD কত হবে? 1। অর্থাৎ এই PQ কে কি করব আমরা? PQ কে যদি PQ গসাগু বের করি তাহলে 1 হবে। কোপ্রাইম পড়েছি না? কোপ্রাইম কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটো সংখ্যার সাধারণ উৎপাদক 1 হয়, তাই তো, 1 হয়, তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তো যাদের PQ এর সাধারণ উৎপাদক যখন 1 হবে আর PQ কে কি এরকম ভাঙার পর কি লঘিষ্ঠ আকারে প্রকাশ প্রায় সেমই আসবে, এই তিনটে সংখ্যাকে আমরা কি বলবো? সমতুল্য মূলদ সংখ্যা। বোঝা গেছে? এরকম মানে অনেক নাম্বার পেতে পারি সমতুল্য মূলদ সংখ্যা, যারা একই ভাঙলে এই মানে সবথেকে লঘিষ্ঠ আকারটা 2-এর 3 হবে। বোঝা গেছে? চলো এবার যাই নেক্সট টপিকে। কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি। বলো তো, এখানে আছে একটা কোয়েশ্চেন, 1-এর দাগের কোয়েশ্চেনটা, সব মূলদ সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? বলো, ভেবে বলো। তোমরা বলবে যে দিদি এটা কি কোয়েশ্চেন করছে, যে সব মূলদ সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? এটা তো আমরা জানি, তাই না? তোমরাই বলবে আমাকে যে সব মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়। নো, সব মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়। কারণ বলো, কেন সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়? তোমরা আমাকে বলবে যে মূলদ সংখ্যা কাকে বলে? যাকে P/Q আকারে লেখা যায়, যেখানে Q নট ইকুয়াল টু 0 আর PQ আমরা কোথা থেকে নিই? এই পূর্ণ সংখ্যা থেকে, তাই তো? তাহলে আমরা যদি P/Q আকারে লিখতে পারি কোনো সংখ্যাকে 2-এর 3, randomly any chosen any integer, randomly আমরা any integer চুজ করে নেব, তাকে ভগ্নাংশ আকারে লিখবো, আমরা মূলদ সংখ্যা পেয়ে যাই। কিন্তু পূর্ণ সংখ্যার ডেফিনেশন কি ছিল? পূর্ণ সংখ্যার ডেফিনেশন ছিল যে সংখ্যাগুলো আমরা কি রিয়েল লাইনের কি 0 থেকে 1 2 3 4 করে সমস্ত ডান দিকের সংখ্যাগুলো, আবার -1 -2 -3 সমস্ত বাঁ দিকের রিয়েল লাইনের এই সংখ্যাগুলো আমরা তো শিখিয়েছিলাম পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা আমাকে বলবে এটা আবার কি ধরনের কোশ্চেন? সত্যিই তো না, তো কোনো মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়,
কারণ কি, মূলদ সংখ্যা ডেফিনেশন কি, যাকে পি বাই কিউ আকার লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। 2 3 3 4 এরকম হাজারো একটা সংখ্যা আছে, লাখো লাখো সংখ্যা আছে, অনেক মূলদ সংখ্যা পেতে পারি, কিন্তু সব মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা স্পেসিফিক কয়েকটা সংখ্যা 1 2 3 -1 -2 -3 আপ টু সো অন, এদিকে আপ টু 1 2 3 করে একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এবার দেখি প্রতিটা পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা। এখানে কি দেওয়া আছে, প্রতিটা পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা, ইজ ইট? প্রতিটা পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা? তোমরা বলবে প্রতিটা পূর্ণ সংখ্যাই তো মূলদ সংখ্যা, কারণ কি, বাবা হচ্ছে রেশনাল নাম্বার, ছেলে হচ্ছে ইন্টিজার। তাহলে বাবা যখন বড়, বাবার বড়, ছেলে ছোট, তাহলে ছেলেকে কন্টেইন করে বাবা আছে। তাহলে কি সমস্ত পূর্ণ সংখ্যায় কি রেশনালের মধ্যে, অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে ঢুকে আছে। সমস্ত পূর্ণ সংখ্যা পুরো জড়ো জড়ো হয়ে আছে, সমস্ত পূর্ণ সংখ্যাই রেশনালের মধ্যে আছে, আর এখানে অনেক রেশনাল নাম্বার আছে। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যায় কি হলো, মূলদ সংখ্যা। ঠিক আছে, সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, ইয়েস, সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। তাও চলো 3-এরটায় যাই। প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা, ইজ ইট ট্রু? প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা? চলো আমরা আবার রিয়েল লাইনে যাই। 0 1 2 3 আপ টু সো অন, -1 -2 -3 আপ টু সো অন। এখানে অখণ্ড সংখ্যা আমরা কোথা থেকে পাচ্ছি? 0 থেকে আপ টু যত ডান দিকের পূর্ণ সংখ্যাগুলো আছে সবগুলো কি অখণ্ড সংখ্যা, তাই তো, হোল নাম্বার। 0 থেকে যতগুলো সংখ্যা আছে ততগুলোই কি হোল নাম্বার। আর পূর্ণ সংখ্যা কি, প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কি সব এই দিকের নাম্বারগুলো, তাই তো, এই দিকের নাম্বারগুলো কি -1 -2 -3 এইগুলো পূর্ণ সংখ্যা, ওইগুলো কি অখণ্ড সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? না মাই ডিয়ার, প্রতিটি পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয়। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে কি বললাম, প্রতিটি পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয়। এবার দেখো প্রতিটি পূর্ণ সংখ্যা এখানে মূলদ সংখ্যা কিনা বলেছিলাম, ইয়েস, কারণ আমরা তো এখানে 2-এর 1 3-এর 1 এরকম করে লিখতেই পারি, তাই নাকি? পূর্ণ সংখ্যা কি 2 3 4 5 6 7 8 9 10 -3 -2 -1 এরকম করে দেখে তো আমরা 1 আকারে লিখতেই পারি। 2/1 মানে কি, সেই তো 2, সেই তো 2 পাবো, সেই তো 3 পাবো, সেই তো -3 পাবো, সেই তো -4 পাবো। যখন -3/1 মানে -3 পাবো। ঠিক আছে, বোঝা গেছে? ফুল মানে প্রত্যেকটা পয়েন্ট বোঝা গেছে যে কি বলতে চাইছি আমি। মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। বোঝা গেছে? তাহলে এর ভিতরে কি আর একটা সংখ্যা ঢুকে গেল, এর ভিতরে আর একটা সংখ্যা ঢুকে গেল। বলো তো সেটা কি? এর ভিতরে আর একটা নাম্বার ঢুকে গেল, সেটা হলো হোল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার। ঠিক আছে, আবার তোমরা আমাকে একটু ভেবে বলো তো, হোল নাম্বারের ভিতরে কি ঢুকবে? হোল নাম্বারের ভিতরে কি ঢুকবে? হোল নাম্বারের ভিতরে ঢুকবে কি ন্যাচারাল নাম্বার, তাই নাকি? হোল নাম্বারের ভিতরে ঢুকবে ন্যাচারাল নাম্বার, সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার, তারপরে হোল নাম্বার, তারপরে ইন্টিজার, তারপরে রেশনাল নাম্বার। বোঝা গেছে? চলো এবারে আমরা আসি যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা। বলো তো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। ওকে, আচ্ছা এবার বলো দেখি সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? এটা তোমাদের জন্য ছেড়ে রাখছি, ইনবক্সে আমায় বলো যে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা। ঠিক আছে, এবার বলো দেখি তো সব থেকে ছোট বা সব থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা পাবো আমরা?
সব থেকে ছোট বা সব থেকে ছোটই ধরছি, সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা? সব ছোট ছোটই যখন হচ্ছে তো পূর্ণ সংখ্যাও ছোট হোক। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা পাবো আমরা? না মাই ডিয়ার, আমরা সব থেকে ছোট পূর্ণ সংখ্যা পাবো না, কারণ 0 থেকে আপ টু পজিটিভ দিক বলো, 0 থেকে আপ টু নেগেটিভ দিক বলো, এখানে 1 2 3 -1 -2 -3 এই দিক যত, এই দিকে পজিটিভ দিক বলো, মাইনাসের দিকে নেগেটিভ দিক বলো, আমরা কি পাবো কোনো ইন্টিজার পাবো সব থেকে ছোট বা সব থেকে বড়? না, এটা পাওয়া সম্ভব নয়। যেমন ইন্টিজারের ক্ষেত্রে তেমন মূলদ সংখ্যার ক্ষেত্রে, যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তেমনই মূলদ সংখ্যার ক্ষেত্রে, মূলদ সংখ্যার ক্ষেত্রেও আমরা কখনোই সব থেকে ছোট বা সব থেকে বড় মূলদ সংখ্যা যেমন পাবো না, তেমন সব থেকে ছোট সব থেকে বড় পূর্ণ সংখ্যাও কি পাবো না। বোঝা গেছে? ঠিক আছে, চলো এবার আমরা দেখি যে দুটো সংখ্যার মধ্যে, যে কোনো দুটো সংখ্যার মধ্যে কিভাবে আমরা মূলদ সংখ্যা পেতে পারি। হ্যাঁ, যে কোনো দুটো সংখ্যা, ধরো a আর b, যে কোনো দুটো সংখ্যার মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে, অর্থাৎ অসংখ্য মূলদ সংখ্যা আছে। রিয়েল লাইনে যে কোনো দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, সাজানো আছে। হ্যাঁ, যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা কি সাজানো আছে। আমরা যদি বার করি সেখানে অসংখ্য ইনফাইনাইটলি মেনি মূলদ সংখ্যা পাবো এরকম, যেটা দুটো সংখ্যার মধ্যে আছে। বোঝা গেছে? যেমন আমরা ধরো তার সূত্রটা কি হলো, সূত্রটা হলো যে a প্লাস b/2। যখন আমাদেরকে কোনো দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বের করতে বলবে, ধরো বললো এরকম a b এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো, যখনই বলবে তোমাদের, তোমরা কি করবে? a প্লাস b/2 করে দেবে। ধরো এনি c পেলাম আমরা, বোঝা গেছে? এনি c পেলাম, a প্লাস b/2 করে a b এর মাঝে এনি c এখানে অবস্থান করছে। বোঝা গেছে? যদি c হয় তাহলে আমাকে 5টা বলেছে, কি করব? এই দুটোকে করব, আবার কি করব? a প্লাস c/2 করব, এনি d পেয়েছি আমরা। আবার কি করব? a প্লাস d/2 করব, এনি e পাবো। বোঝা গেছে? আবার কি করব? a প্লাস e/2 করব, এনি f পাবো। ইনফাইনাইটলি মেনি পাবো আমরা, শুধু 5টা কেন, হাজারও একটা পাবো। ঠিক আছে, এরকম করে চলতেই থাকবে। শুধু এ দিয়ে কেন, এই দুটোর মধ্যেও তো আমরা পেতে পারি, তাই না? কি d প্লাস c করলেও তো কি একটা মূলদ বাই 2 করলেও কি একটা মূলদ সংখ্যা পাবো, এনি z পাবো। বোঝা গেছে? যদি বলা হয় তোমাদেরকে, ধরো 2 আর 3 এর মধ্যে, 2 আর 3 এর মধ্যে কোনো মূলদ সংখ্যা বের করতে বলে, তোমরা কি করবে? জেনারেলি তোমরা করবে কি, 2 প্লাস 3 বাই, এখানে 2 3 এর মধ্যে বলেছে, 2 প্লাস 3/2 করবে, কত পাবে? 5/2 করবে। কত পাবে? 2.5, তাই তো? 2.5 অবস্থান করছে কোথায়? 2 আর 3 এর মাঝখানে। 2.5 কে 5/2 পাবে, অর্থাৎ 5/2 পাবে। হ্যাঁ, এই দুটোর মধ্যে আবার বের করার চেষ্টা করবে, অর্থাৎ 2 প্লাস 5/2/2, অর্থাৎ 2 প্লাস 2.5/2 করে আবার এখানে যে সংখ্যা পাবে সেটা এখানে বসাবে। এরকম করে করে কতগুলো পাবে? অনেকগুলো সংখ্যা পাবে, ইনফাইনাইটলি মেনি সংখ্যা পাবে, যেটা এই দুটো সংখ্যার মধ্যে অবস্থান করছে। আমরা যেটা চোখে দেখতে পাই না, অনেক সংখ্যা আছে এরকম। বোঝা গেছে? তাহলে দুটো রেশনাল নাম্বারের মধ্যে অসংখ্য, ইনফাইনাইটলি মেনি অসংখ্য, কি বলবো, রেশনাল নাম্বার আছে। বোঝা গেছে? পরীক্ষায় পড়তেই পারে এরকম ধরনের ছোট ছোট অঙ্ক, 1 নাম্বার 2 নাম্বারে, তো তোমরা এগুলো সলভ করবে। চলো নেক্সটে যাই। আমরা তো রেশনাল নাম্বার বের করার, মূলদ সংখ্যা বের করার নিয়মগুলো জানলাম।
একটা নিয়ম জেনেছি, অনেকগুলো নিয়ম আছে। তোমাদেরকে ধরো এরকম বললো যে 3-এর 10 আর 20-র 10 এর মধ্যে তোমরা মূলদ সংখ্যা বের করো। কি করবে তোমরা? জেনারেলি তোমরা লিখে দেবে 3-এর 10, 4-এর 10, 5-এর 10, এগুলো 3-এর 10 আর 20-র 10-এর মধ্যে মূলদ সংখ্যা দেয় না? এরকম করে অনেকগুলো, ধরো তোমাদেরকে বলেছে ইনি 5, ওকে, তোমাদেরকে বলেছে যে কোনো 5টা বের করতে। তোমরা 3-এর 10, 4-এর 10, 5-এর 10, 6-এর 10 এরকম করে লিখে দিলে 5টা। এরকম করে একরকম ভাবে বের করা যায়। আবার ধরো তোমাদেরকে বললো এরকম, ধরো 3-এর 10 আর 4-এর 10-এর মধ্যে বের করতে। বলো এবার কি করে করবে? তোমাদেরকে বললো 3-এর 10 আর 4-এর 10-এর মধ্যে 5টা ইনি 5 রেশনাল বের করতে বললো। 5টা মূলদ সংখ্যা, 5টা মূলদ সংখ্যা বের করতে বললো। 5টা মূলদ সংখ্যা বের করতে বললো। 3-এর 10 আর 4-এর 10-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা বের করতে বললো। তোমরা কি করবে? আমরা ছোটবেলায় একটা নিয়ম শিখেছিলাম যে কোনো ভগ্নাংশকে আমরা উপর নিচ একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাই নয় কি? চলো করে দেখি। এখানে আমাদের 3-এর 10 আছে, 4-এর 10 আছে, উপর নিচকে আমরা 10/10 দিয়ে গুণ করে দেখি। ওকে, 3 × 10, 10 × 10, আবার এখানে 4 × 10, 10 × 10, কত পাবো? ধরো পেলাম 30/100 আর 40/100। এবার আমরা পাবো তো 5টা মূলদ সংখ্যা। কি কি? 31/100, 32/100, 33/100, এরকম করে করে 5টা লিখে দেব। এবার আমরা দেখি 30/10 আর 70/20-র মধ্যে কিভাবে রেশনাল নাম্বার পাবো। এখানে তো ডিনোমিনেটর সেম ছিল, হরগুলো সেম ছিল, তো এখানে আমরা কি করব? হরগুলো সেম করার চেষ্টা করব। 30/10 আর কি 30/10 কি 10কে কি আমরা 20-তে পরিণত করতে পারি? তো কিভাবে পারি? ইন্টু 2 করব, ইন্টু 2 করব, কত হবে? 60/20, আর এখানে 70/20 আছে। তাহলে কি 60/20 আর 70/20-র মধ্যে কি পাবো? তো এবার 70/20-র মধ্যে পাবো তো? পাবো তো রেশনাল নাম্বার 61/20, 62/20 আপ টু 69/20, এতগুলো রেশনাল নাম্বার পাবো। এবার ধরো তোমাদেরকে যত সংখ্যা বলবে, ধরো তোমাদেরকে এখানে হয়তো 10টা বলেছে, 10টা মূলদ সংখ্যা বের করো। তোমাদেরকে এখানে 10-এর জায়গায় কত বললো? যদি বলে 50টা বের করো, তখন কি করবে তোমরা? এখানে ডিনোমিনেটর বাড়িয়ে দেবে। কি করবে? এখানে ডিনোমিনেটর বাড়িয়ে কি করবে? 10/20, 30/20 এটা করবে। অর্থাৎ ডিনোমিনেটর বাড়িয়ে দেবে। এখানেও করতে হবে 70 × 10 আর কি 20 × 10, কত হবে তাহলে? 700/200, আর এখানে তো অলরেডি এটা হয়ে যাবে কত? 600/200। এবার পারবে তো 700/200 আর 600/200-র মধ্যে করতে? এখানে অলরেডি 100টা চলে আসবে। বোঝা গেছে? যখনই সংখ্যার পরিমাণ বাড়িয়ে দেবে, 50টা 60টা মূলদ সংখ্যা বের করো, ডিনোমিনেটর অটোমেটিকলি তোমরা বাড়িয়ে দেবে, তাহলে আমরা এটা পেয়ে যাব। বোঝা গেছে? চলো আমরা কয়েকটা অঙ্কে যাই এবার। চলো, এখানে আছে প্রতিটি সংখ্যাকে
p/q আকারে প্রকাশ। ধরো কোনো সংখ্যা এরকম আছে 1.5, আমরা একে p/q আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে পারবো? আমরা আগেই শিখেছি, দশমিক তুলে দিলে 10 করে দেবো, একটার পর দশমিক আছে। ধরো কোনো সংখ্যা আছে 2.35, একে কিভাবে p/q আকারে প্রকাশ করবো? এখানে দশমিক তুলে দেবো, 100 হয়ে যাবে, p/q আকারে প্রকাশ হয়ে যাবে। কিন্তু যখন কোনো সংখ্যার উপরে আবৃত দশমিক থাকবে, অর্থাৎ কোনো সংখ্যা যখন এরকম হবে 0.3 আবৃত দশমিক আছে এরকম, তখন কি করবে? তখন কিভাবে p/q আকারে প্রকাশ করবে? দেখো, যখন কোনো কয়েকটা ট্রিক বলে দিয়ে, একটা সংখ্যার উপরে দশমিক থাকবে, মানে এটা দশমিক না, পৌনপৌনিক বলে, পৌনপৌনিক থাকবে, তখন কি করবে তোমরা? একটা সংখ্যার উপরে থাকলে, একটা নাম্বার থাকলে, উপরে থাকলে কি করবে? 10 দিয়ে মাল্টিপ্ল করবে, ঠিক আছে? 10 দিয়ে গুণ করবে, 10 দিয়ে গুণ করব। দুটো নাম্বারের উপরে থাকলে 100 দিয়ে গুণ করব। যেরকম ধরো 0.32 আছে, দুটো নাম্বারের উপরে পৌনপৌনিক আছে, তাহলে কি করব? 100 দিয়ে গুণ করব, ঠিক আছে? তিনটে নাম্বারের উপরে থাকলে তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে? ধরো এরকম 0.325 আছে, এরকম দুটো পৌনপৌনিক আছে, তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে? বোঝা গেছে? চলো আমরা এবার অঙ্কে যাই। একটা ধরো এরকম আছে 0.3, তার উপরে পৌনপৌনিক, এটা আমরা কি করে সলভ করব এটা দেখি। ধরো এরকম 0.3, তার মাথায় বার আছে, পৌনপৌনিক আছে, তো কি করে সলভ করবো? আমি কি বলেছি আগেরটাতে? একটার মাথায় থাকলে এখানে লিখে দিই, একটার মাথায় থাকলে কি করব? 10 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে এটাকে 10 দিয়ে গুণ করি। 10 দিয়ে তো গুণ করবই, কিন্তু ফার্স্টলি আমাকে এটাকে x ধরে নিতে হবে, অর্থাৎ আমরা এরকম লিখব x সমান 0.3 বার, এটাকে 1 দিয়ে দেব। বোঝা গেছে? এবার আমরা 10 দিয়ে গুণ করি, 10x সমান 0.3 বার হয়েছে। এবারে 10x সমান 10 ইন্টু 0.3333 চলতে থাকছে, তাই তো? আবার 10x সমান কি হবে? 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘরে আগিয়ে আসবে, 3333 চলতে থাকছে। এটাকে আমরা 2 নম্বর দিই, ঠিক আছে? এবার দেখি, ঠিক আছে? বোঝা গেছে? দেখো, এবার আমরা 2 এর সাথে 1 মাইনাস করব, কি হবে? 10x সমান মাইনাস x ইকুয়ালস টু 3.3333 চলতে থাকছে, মাইনাস 0.33333। তাহলে এখানটা কি হবে? 9x সমান 3.00 হয়েছে। তাহলে x সমান কত পাবো? 3/9। তাহলে x সমান কত পাবো? 1/3 ইজ আমাদের অ্যান্সার। x সমান কত পাবো? 1/3। তাহলে আমাদের p/q আকারে প্রকাশ হয়ে গেল, ইজি। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট যাই। ধরো দুটোর মাথায় পৌনপৌনিক আছে, আমরা কি করব? দুটোর মাথায় পৌনপৌনিক থাকলে x সমান এটা ধরে নেবো, এটা তোমরা করবে, তোমাদেরকে আমি দিয়ে রাখছি। x সমান কত ধরবো? 0.34, ঠিক আছে? দুটোর মাথায় পৌনপৌনিক আছে, তাহলে 100 দিয়ে গুণ করবো, 100x সমান 100 ইন্টু 0.34 পৌনপৌনিক। হ্যাঁ, তারপরে কি করব? এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। এরপরে বাকিটা পুরো সেম অ্যাজ যেরকম করে করেছিলাম সেরকম হবে, ঠিক আছে? আমরা কি করব? তারপরে এই অঙ্কটা দেখি। ধরো এরকম দেওয়া আছে 0.47, তখন কি করব? আমরা x ইকুয়াল টু কি করব? 0.47 ধরে নেব। যেহেতু একটার মাথায় আছে
এটার ক্ষেত্রে একটু আলাদা হবে, দেখো কি হবে, 10x করব ইকুয়াল টু 10 ইন্টু 0.47, ওকে, তাহলে 10x সমান 4.7, 1 নম্বর দিয়ে দিই। এবার দেখো আবার এটাকে 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ, 10 ইন্টু 10x হবে, অর্থাৎ 10 ইন্টু 4.7, ওকে, 100x সমান কত হবে, 4.777 চলতেই থাকবে, তাই তো? এটাকে আমরা 2 নাম্বার দেব। এবারে 2 থেকে 1 মাইনাস করি, কত হবে, 2 থেকে 1 মাইনাস করলে 100x মাইনাস 10x সমান 47.777 আপ টু মাইনাস 4.777 চলতেই থাকছে, ওকে। তাহলে কি হবে, 90x সমান 47 থেকে 4 বাদ দিলে 3 হবে, 43 হবে, 0.00, ওকে, x সমান 43/90, ওকে, আমাদের অ্যান্সার চলে, এটাই অ্যান্সার হবে, বোঝা গেছে? তো আমরা এইভাবে অঙ্কগুলোকে সলভ করব। যখনই বলা থাকবে যে রেশনাল নাম্বারের কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে দেওয়া থাকবে, আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইরেশনাল নাম্বার নিয়ে কথা বলবো।